ছেলেবেলায় বিবেকানন্দকে তার বাড়ির লোকেরা ডাকতেন বিলে বলে। তার বাবা ছিলেন উকিল, বাড়িতে তাই অনেক মক্কেল আসত। তখনকার দিনে বাড়িতে কেউ এলে তাকে তামাক দেবার রেওয়াজ ছিল। ছেলে মানুষ বিলে দেখলে তাদের বৈঠকখানায় ছোট বড় অনেকগুলো হুঁকো ঝুলছে। কেন এতগুলো? বাড়ির একজন তাকে বুঝিয়ে দিলে বামুনের, কায়েতের, আবার ছোট জাতের হুঁকো সব আলাদা আলাদা। নিচু জাতের হুঁকো টানলে জাত যায়। দিন কয়েক পরে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত বৈঠকখানা ঘরে ঢুকে দেখেন তার ছেলে বিলে এক একটি হুঁকোর কাছে যাচ্ছে ও তামাক খাওয়ার মতো মুখ দিয়ে টেনে টেনে দেখছে। তিনি জিজ্ঞেস করলেন, এ কি হচ্ছে বিলে? বিলে জবাব দিলে, আমার জাত যাচ্ছে কিনা দেখছি বাবা। বিবেকানন্দ তখন নতুন সন্ন্যাসী হয়েছেন। ভারতের তীর্থে তীর্থে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আগ্রা থেকে তিনি বৃন্দাবনের পথে চলেছেন। হাতে একটি পয়সাও নেই। পথ চলতে চলতে যেমন ক্লান্ত হয়েছেন, খিদে পেয়েছে তেমনই। বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে তিনি দেখলেন একটি লোক বসে বসে মনের আনন্দে তামাক খাচ্ছে। স্বামীজির তামাক খাবার অভ্যাস ছিল। তামাক খাচ্ছে দেখে তাঁরও তামাক খাবার ইচ্ছে হলো। তিনি বললেন, তোমার কলকেটা দাও তো বাবা। এতে লোকটি অত্যন্ত সংকুচিত হয়ে বললে, মহারাজ হাম ভঙ্গি হ্যায়, সাধু বাবা আমি যে মেথর। নিরাশ হয়ে তিনি চলে গেলেন। খানিক গিয়ে তার মনে বিচার এলো, আমি সন্ন্যাসী, আমার তো জাত বিচার নেই, তাহলে মেথরের নাম শুনেই আমি এভাবে চলে এলুম কেন? তিনি আবার ফিরে গেলেন। গিয়ে দেখেন লোকটি সেখানে তেমনি ভাবেই বসে আছে। তামাক খাওয়া তখন তার শেষ হয়ে গেছে। তিনি তাকে বললেন, বাবা আমাকে এক কলকে তামাক সেজে দাও। সে তো কিছুতেই দেবে না। শেষকালে অনেক বুঝিয়ে সুজিয়ে তিনি তার হাতে সাজা তামাক খেয়ে বৃন্দাবনের পথে এগিয়ে গেলেন। আরেকটি ঘটনা বলছি। বিশ্বজোড়া নাম ও গৌরব নিয়ে বিবেকানন্দ ভারতে ফিরছেন। তার সঙ্গে কয়েকজন সাহেব মেম। স্বামীজির গুণে তারা মুগ্ধ। তার সঙ্গে তারা ভারতবর্ষ দেখতে চলেছেন। এডেনে এসে জাহাজ থামল। কয়েক ঘন্টা সময় আছে, শহরটি বেশ দেখে আসা যায়। স্বামীজি ও তার সঙ্গীরা সবাই জাহাজ থেকে নেমে শহর দেখতে চলেছেন। সমুদ্র থেকে প্রায় 3 মাইল দূরে মস্ত বড় জলাশয় আছে, তারা তাই দেখতে যাচ্ছেন। খানিক গিয়েই স্বামীজি সকলকে পেছনে ফেলে আগে আগে চলতে থাকলেন। জলাশয়ের কাছাকাছি পৌঁছে সঙ্গীরা স্বামীজিকে চারিদিকে খুঁজে বেড়াতে লাগলেন। শেষকালে দেখা গেল একটি গরিব লোকের কাছে বসে তিনি মহানন্দে গল্প জুড়েছেন। লোকটি আর কেউ নয়, একজন ভারতীয় পানওয়ালা। একটা অশিক্ষিত গরিব লোকের সঙ্গে এভাবে বসে গল্পগুজব করলে তাঁর সঙ্গীরা কি ভাববে এ কথা তিনি একবারও ভেবে দেখলেন না। আমেরিকা থেকে ফিরে আসবার পর সারা ভারতে স্বামীজি রাজার সম্মান পেয়েছিলেন। ভারতের সব বড় বড় জায়গা থেকে তার কাছে নিমন্ত্রণ আসতে লাগলো। আলোয়ার রাজ্যে তিনি যখন গেলেন তখন সেখানে যেন উৎসব লেগে গেল। প্রত্যেক বড় লোকের বাড়ি থেকে খাবার নিমন্ত্রণ আসতে লাগলো। কিন্তু স্বামীজি এক গরিব বুড়ির বাড়িতে খাবেন বলে জানালেন এবং বলে পাঠালেন মোটা মোটা রুটি খাবার তাঁর খুব ইচ্ছে হয়েছে। এই ঘটনার পেছনে একটা ইতিহাস আছে। আমেরিকা যাওয়ার আগে স্বামীজি যখন আলোয়ারে এসেছিলেন তখন এই বুড়িটি তাকে খুব যত্ন করে খাইয়েছিলেন। তখন তো তার অত নাম ছিল না। স্বামীজিকে অতিথি পেয়ে বুড়ির মনে আনন্দের সীমা রইল না। কত যত্ন করেছে তাকে সে খাওয়ালে তা বলবার নয়। বেলুড় মঠ তখন তৈরি হচ্ছে। কতগুলো সাঁওতাল মেয়ে ও পুরুষ মাটি কাটা ও জঙ্গল সাফ করার কাজ করছে। প্রায় নিত্যই স্বামীজি তাদের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা পাড়তেন ও অনেকক্ষণ ধরে গল্প করতেন। সাঁওতালদের একজনের নাম ছিল কেষ্টা। স্বামীজি তাকে বড় ভালোবাসতেন। কেষ্টা তাকে মাঝে মাঝে বলতো, ওরে স্বামী বাপ, তুই আমাদের কাজের বেলা এখানকে আসিস নি, তোর সঙ্গে কথা বললে আমাদের কাজ বন্ধ হয়ে যায় আর বুড়ো বাবা এসে বকে। এদের কথায় স্বামীজির চোখ দুটি ছলছল করে উঠত। তিনি জবাব দিতেন, না না, বুড়ো বাবা বকবে না, তুই তোদের দুটো কথা বল। একদিন তিনি কেষ্টাকে বললেন, ওরে তোরা আমাদের এখানে খাবি? কেষ্টা বললে, আমরা তোদের ছোঁয়া এখন আর খাই না, এখন তো বিয়ে হয়ে গিয়েছে, তোদের ছোঁয়া নুন খেলে যে জাত যাবে রে। স্বামীজি বললেন, নুন খাবি কেন? নুন না দিয়েই তরকারি রেঁধে দেব। স্বামীজি তাদের জন্য লুচি, তরকারি ও নানা রকমের মিষ্টি তৈরি করিয়ে সাঁওতালদের একদিন খাওয়ালেন। কাছে বসে তিনি তাদের খাওয়াচ্ছিলেন। খেতে খেতে খুব খুশি হয়ে তারা বললে,
হ্যাঁ রে স্বামী বাপ, তোরা এমন জিনিসটি কোথায় পেলি? আমরা এমন জিনিসটি কখনো খাইনি। একদিন স্বামীজি সাঁওতালদের কাছে বসে এমন গল্প জুড়লেন যে ওদের কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। সে সময় কলকাতা থেকে জনকয়েক বিশিষ্ট ভদ্রলোক স্বামীজির সঙ্গে দেখা করতে মঠে গেছেন। বারবার স্বামীজিকে খবর দেওয়া হলো, কিন্তু সাঁওতালদের ফেলে তিনি ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে গেলেন না।